আপনি কোন বিষয়ের উপরে দাওয়াত দিচ্ছেন, কোন বিষয়ের উপরে আমন্ত্রণ করতেছেন সেটা পরিস্থিতি বিবেচনায় এবং ক্ষেত্র বিশেষে বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমন্ত্রণ, দাওয়াত খাওয়ার জন্যও হয়। অনুষ্ঠানে আপনি দাওয়াত করতেছেন, খাওয়াবেন তাদের সেইজন্যও হয়। আবার কোনো সমাবেশ সেখানেও হয়, ধর্মীয় সভা সেখানেও হয়। নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য সেটাও হয়। বিভিন্ন সিস্টেমের হয়ে থাকে। তো আমরা যে ইনভাইটটা করব সেটা হচ্ছে আমাদের আমরা বিজনেসটা করি ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট নিয়ে। আমাদের ডিএক্সএন কোম্পানি প্রোডাক্ট নিয়ে বিজনেস করে। আমাদের ডিএক্সএন কোম্পানি ডাইরেক্ট সেলিং বিজনেস করে। এই ডাইরেক্ট সেলিংটা কি করে? প্রোডাক্ট ডাইরেক্ট সেলিং করে। ডাইরেক্ট সেল মানে কি? কোম্পানি টু কাস্টমার এইখানে মাঝখানে কোনো কিছুই নাই। কোম্পানি নিজে প্রোডাক্ট তৈরি করে কাস্টমারের হাতে পৌঁছিয়ে দেয়। কাস্টমার সেটা ক্রয় করে ইউজ করে কাস্টমার বেনিফিট পাচ্ছে। শারীরিক বেনিফিট, আর্থিক বেনিফিট সবকিছুই পাচ্ছে। তো এখন এই যে প্রোডাক্ট ইউজ করতেছে, এই ইউজারের মধ্যেও ২ টা ক্যাটেগরি আছে। একটা হচ্ছে জেনারেল কনজিউমার আরেকটা হচ্ছে স্মার্ট কনজিউমার। জেনারেল কনজিউমার হচ্ছে যারা আ এমনিতে বাহিরের মার্কেট থেকে প্রোডাক্ট কনজিউম করে, প্রোডাক্ট ইউজ করে। যে প্রোডাক্ট ইউজ করার বিনিময়ে তারা শারীরিক বেনিফিটও পায় না, হেলথ বেনিফিট মানে শারীরিক আর হেলথ সেম কথা। হেলথ বেনিফিট পায় না। প্লাস আর্থিক বেনিফিটও পায় না। এটা হচ্ছে জেনারেল কনজিউমার। তারা তাদের মাসিক ইনকাম থেকে এই প্রোডাক্ট গুলো ক্রয় করে থাকে। ইনকাম থেকে তারা খরচ করে প্রোডাক্টটা ক্রয় করে। ক্রয় করে ইউজ করে। কিন্তু স্মার্ট কনজিউমার কারা? একজন স্মার্ট কনজিউমার আরেকজনকে স্মার্ট কনজিউমারের দাওয়াত দিতে পারে। এখন এই স্মার্ট কনজিউমার কে? এই স্মার্ট কনজিউমার হচ্ছেন আপনারা, আমরা। কিভাবে? আমরা কি করি? আমরা যে প্রোডাক্ট গুলো ইউজ করি, নরমাল যে মার্কেট আছে, নরমাল যে আ প্রোডাক্ট গুলো আছে বাহিরে পাওয়া যায়, ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেমে আমরা সেই মার্কেটটা চেঞ্জ করে ডিএক্সএন মার্কেট থেকে ডিসকাউন্ট প্রাইসে 100% ন্যাচারাল প্রোডাক্ট ক্রয় করে ইউজ করি। ইউজ করার পরে যে উপকারটা পাই, দেন সেটা আমরা শেয়ার করি। এই যে আমরা প্রোডাক্ট ডিসকাউন্ট প্রাইসে ক্রয় করলাম, ক্রয় করে ইউজ করলাম, ইউজ করে যে উপকার পাইলাম, সেটা শেয়ার করলাম। এই শেয়ারের মাধ্যমে আমাদের কি হচ্ছে? আমাদের আ কনজিউমার তৈরি হচ্ছে, আমাদের বিজনেস পার্টনার তৈরি হচ্ছে। অর্থাৎ আমাদের শেয়ারের কারণে প্রোডাক্ট গুলো সেল হচ্ছে। আর এই সেলের মাধ্যমে আমার ইনকাম তৈরি হচ্ছে। যে ইনকামটা জেনারেশন টু জেনারেশন চলবে। আর এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। এই যে আমরা প্যাসিভ ইনকামটা তৈরি করতে পারতেছি, আমরা নিজেদের মাসিক যে এক্সপেন্স, মাসিক যে খরচ, এই খরচ থেকে যে আমরা ইনকামটা তৈরি করতে পারতেছি, আমরা হেলথ বেনিফিট পাচ্ছি, আমরা আ স্থায়ী একটা ইনকাম তৈরি করতে পারতেছি, একটা টিম তৈরি করতে পারতেছি, একটা আয়ের উৎস তৈরি করতে পারতেছি এবং আমাদের চিকিৎসা খরচ কমে যাচ্ছে। এইজন্য আমরা হচ্ছি স্মার্ট কনজিউমার। আর একজন স্মার্ট কনজিউমার আরেকজনকে স্মার্ট হওয়ার দাওয়াত দিতে পারে। এই স্মার্ট হওয়ার দাওয়াত দিতে যায়া আমরা আ কাদেরকে দাওয়াত দিব? আমরা আমাদের আশেপাশে যারা আছে, জনগণ আছে, আশেপাশে এবং সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ আ পিপল, পিপল বা জনগণ হচ্ছে আমাদের এই প্রসপেক্টস বা আমরা যাদেরকে দাওয়াত দিব তারা। এখন এই যে দাওয়াত দিব, দাওয়াত দেওয়ার
ক্যাটেগরি এবং দাওয়াত কাদের দিব, এগুলার প্রত্যেকটারই আবার ক্লাসিফিকেশন আছে, ভিন্নতা আছে। তাহলে আমরা কয়ভাবে দাওয়াত দিতে পারি? আমরা মোটামুটি ইনভাইট ৫ ভাবে করতে পারি। মোটামুটিভাবে ৫ ভাবে করতে পারি। সেটা কি, কি? ধরেন সরাসরি। সরাসরি কিভাবে? সরাসরি আপনার সাথে যার দেখা হয়, কথা হয়, তাকে আপনি ডাইরেক্টলি ইনভাইট করতে পারেন। সেটা আপনার আত্মীয়স্বজন হইতে পারে, ফ্যামিলির লোকজন হইতে পারে, প্রতিবেশী হইতে পারে, যে আপনার যেখানে কাজ করেন সেখানকার লোক হইতে পারে, আপনি যেখানে জব করেন অফিসের আ যারা কলিগ তারা হইতে পারে। যারা আছে সরাসরি যাদের সাথে আপনার দেখা হয়, বসা হয়, কথা হয়, এদেরকে আপনি ইনভাইট করতে পারেন। এটা হচ্ছে সরাসরি। তারপরে হচ্ছে যাদের মাঝে, মাঝে আপনারা যাদেরকে নিয়ে রেস্টুরেন্টে বসেন, চা খান, নাস্তা খান, বিভিন্নভাবে মাঝে, মাঝে দেখা হয়, রেস্টুরেন্টে বসেন। এটাও একটা হইতে পারে ২য় নাম্বার। তারপরে হচ্ছে ৩ নাম্বারে অফিস। অফিস হলো আপনি নিজের অফিসও হইতে পারে বা আদার্স অন্যের অফিসও হইতে পারে। হয়তো আপনি তার অফিসে গেছেন, হয়তোবা আপনার অফিসে সে আসছে অথবা আপনার অফিসের লোক। এটা হইতে পারে। তাহলে ৩ নাম্বার হলো অফিসে। ৪ নাম্বার হচ্ছে আপনার বাসা। বাসা সেটা আপনার বাসা হইতে পারে বা আপনি যাদের বাসায় যান আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব তাদের বাসা সেটাও হইতে পারে। তারপরে হচ্ছে ৫ নাম্বারে মোবাইলে। যাদেরকে আপনি সবসময় পান না। দেখা করার সুযোগ সহসাই নাই। মোবাইলে মাঝেমধ্যে কথা হয়, অনলাইনে মাঝেমধ্যে কথা হয়। তাদেরকে আপনি মোবাইলে ইনভাইট করতে পারেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে মোটামুটিভাবে ৫ টা সিস্টেমে আমরা ইনভাইট করতে পারি, দাওয়াত দিতে পারি। সরাসরি, রেস্টুরেন্ট, অফিস, বাসা, মোবাইল। এই যে ৫ টা বিষয় নিয়ে ৫ টা সিস্টেমে ৫ টা স্থানে আমরা এটা করতে পারি ৫ টা ভাবে ৫ ভাবে। এই ইনভাইট যে করব আমরা, এই ইনভাইট এর সময় আমাদের করণীয় কি? এখন শুধু আমরা ইনভাইটই করলাম, একটা মানুষের সাথে দেখা হইলো, কথা বলতেছি। কিন্তু সেই লোকটা দেখা গেছে যে মোবাইল চাপতাছে। আপনি কথা বলতেছেন, সে মোবাইল চাপতেছে। আপনি কথা বলতেছেন, সে আরেক দিকে খেয়াল করতেছে। আপনি কথা বলতেছেন, সে আপনার দিকে তাকাইতেইছে না। আপনি কথা বলতেছেন, সে ব্যস্ততা হয়তো তার ব্যস্ততা আছে। এজন্য আপনি মানে এমনভাবে চাপায়া ধরছেন, বাধ্য হয়ে সে মানে অন্যমনস্ক হয়ে বসে আছে। এই জিনিসগুলা আমাদেরকে খেয়াল করতে হবে। অর্থাৎ ইনভাইটেশন এ এইগুলা করণীয়। ১ নম্বরে করণীয় কি? প্রসপেক্ট অর্থাৎ যাকে আপনি দাওয়াত দিচ্ছেন, তার মনোযোগ তৈরি করা। এখন এই যে একটা ব্যক্তিকে আমি দাওয়াত দিব, দাওয়াত দিতে যেয়ে তার মনোযোগ আকর্ষণ যে করব, এই মনোযোগ আকর্ষণ করার জন্য কি, কি করতে হবে? তার সাথে at first কুশল বিনিময় করতে হবে। সালাম-কালাম দিয়ে কুশল বিনিময় করতে হবে। কেমন আছেন? আপনার ফ্যামিলি সবাই কেমন আছে? আপনার জব কেমন চলতেছে? বা বিজনেস কেমন চলতেছে? বা কাজ কেমন চলতেছে? বা লেখাপড়া কেমন চলতেছে? অর্থাৎ যে যেটা করে। আপনি ফ্রি আছেন কিনা, ব্যস্ত আছেন কিনা সব বিষয়ে আপনার তার ভিতরে থেকে জানতে হবে। যখন আপনি তার সব বিষয় জানলেন, জানার পরে তার কাছ থেকে আপনার সময় চেয়ে নিতে হবে। কারণ আপনি যখন তার কাছে সময় চেয়ে নিবেন যে তিনি ব্যস্ত নাই এবং তার কাছে আপনি সময় চেয়ে নিলেন, চেয়ে নিয়ে কি করবেন? যে এই সময়টুকু আপনার আছে কিনা? সময় চেয়ে নেওয়ার পরে যখন সময় সে দিতে পারবে, তখন আপনি তার সাথে কথা বলতে পারেন। এরপরে হচ্ছে আ মনোযোগ তৈরি করলেন আপনি বা আপনি একটা এখানে দিলেন যে, আপনার সাথে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, অনেক গুরুত্বপূর্ণ।
বিষয় নিয়ে কথা বলতে চাই। এই যে আপনি গুরুত্বপূর্ণ যখন বললেন, তখন তার মনোযোগ তৈরি হবে। মন আকৃষ্ট হবে। যে অবশ্য গুরুত্বপূর্ণ বলতে ইমার্জেন্সি বা কোনো ভালো একটা কথা বলবে। তাহলে এই জিনিসটা আমরা অবশ্যই আ করব। তারপরে হচ্ছে ২ নাম্বারে চাহিদা বা আগ্রহ তৈরি করা। এখন একটা মানুষের চাহিদা বা আগ্রহ তৈরি করার জন্য ওই যে তার হাতে সময় থাকতে হবে। সে ফ্রি আছে। সে কোনো কষ্টে নাই বা আ মনে কোনো নাই। সব দিক দিয়ে মোটামুটি ফ্রি আছে। এরকম থাকলে তাকে আপনি আ একটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বললে তখন তার মনের কি আগ্রহ তৈরি হবে, চাহিদা তৈরি হবে। অর্থাৎ চাহিদা কখন হয়? ধরেন ওই ব্যক্তিটার আ অসুস্থ আছে। অসুস্থ আছে সে চিকিৎসা খুঁজতেছে। তার সমস্যাটার সমাধানের জন্য। কিন্তু সে সেটা পাচ্ছে না। এখন আপনি যদি তাকে ই ইনকামের দাওয়াত দেন, ইনকাম করার কথা বলবেন এইটা তাকে বলেন, তাহলে তার কি হবে না? আ চাহিদা বা আগ্রহ তৈরি হবে না। যদি বলেন কুশল বিনিময়ের সময় আপনি জেনে নিছেন যে সে অসুস্থ, সমস্যায় আছে। যদি বলেন যে, "আমার একটা বিষয় জানা আছে, আপনার যে সমস্যা এই বিষয়টা আ আমার আ জানা আছে। আপনার যদি সময় থাকে তাহলে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে পারি।" বা আমার কিছু প্রোডাক্ট সম্পর্কে জানা আছে যেটা আপনি আ ইউজ করলে খাইলে উপকার পাবেন। এই মানে আপনার সময় থাকলে এই বিষয় নিয়ে আমি কথা বলতে পারি। এই যে আপনি যখন তাকে এটা বলবেন, তার যেহেতু ওই সমস্যা, তখন তার ভিতরে চাহিদা তৈরি হবে, আকাঙ্খা তৈরি হবে যে হ্যাঁ, যেহেতু আমার এই সমস্যার কারণে যে প্রোডাক্ট গুলো লাগবে, যে চিকিৎসা লাগবে তার কাছে জানা আছে, তাহলে বিষয়টা নিয়ে আমার কথা বলা দরকার। তাহলে এই জিনিসটা আপনাকে করতে হবে। ৩ নাম্বারে আকর্ষণীয়ভাবে আমন্ত্রণ করতে হবে। এখন আকর্ষণীয় বলতে কি? আমাদের মুসলিম লিডার এক্সিকিউটিভ সিনিয়র স্টার যেমন মুসলিম লিডার বলেন মাঝে মাঝে যে, আপনি একজনকে দাওয়াত দিলেন। দাওয়াত দিতে যায়া যদি বলেন যে, "ভাই আপনার দাওয়াত, আপনি আগামীকাল আমার বাড়িতে যাবেন। আমার বাড়িতে যা পাক করা হবে আপনার ১৪ গোষ্ঠীও খায় নাই। আপনি কিন্তু অবশ্যই যাবেন।" এইভাবে যদি সে দাওয়াত দেয়, ওই লোক আজীবন না খেয়ে থাকলেও আপনার দাওয়াতে যাবে না। কারণ ১৪ গোষ্ঠীও খায় নাই আপনি এমনভাবে বলছেন, তাকে ইনসাল্ট করা হইছে। সে আজীবনও যাবে না। না খায়া থাকলেও যাবে না আপনার ওই দাওয়াতে। কিন্তু আপনি যদি ওই ব্যক্তিকে বলেন যে, "ভাই আপনার আগামীকাল দাওয়াত, আপনি অবশ্যই যাবেন। আপনি না যাওয়া পর্যন্ত কিন্তু আমি আপনার অপেক্ষায় থাকবো। আমি কোন কিছু করব না। ডাল ভাতের দাওয়াত আপনার। আপনি অবশ্যই যাবেন।" এই যে ডাল ভাতের দাওয়াত দিচ্ছেন এবং আপনি না যাওয়া পর্যন্ত আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকবো। এটা অনেক বড় একটা মানে আচরণের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়টা। এভাবে যখন আপনি বলবেন, ওই ব্যক্তি আপনাকে অনেক গুরুত্ব দিবে এবং আপনার দাওয়াতে যাবে। অন্য কোনো দাওয়াত মিস করে হলেও আপনার দাওয়াতে যাবে। তো তারপরে হচ্ছে প্রসপেক্ট কে সঠিকভাবে আ অ্যাপয়েন্টমেন্ট করা। এখন প্রসপেক্ট যিনি তাকে সঠিকভাবে অ্যাপয়েন্টমেন্ট করবেন। মানে আপনি আ প্রসপেক্ট কে যে সময়টুকু দিবেন অর্থাৎ যখন তার সাথে মিলিত হইতে চাবেন বা কোন জায়গায় মিলিত হবেন, কোন জায়গায় তার সাথে কথা বলবেন, কয়টার সময় কথা বলবেন, এই যে বিষয়টা এটা সঠিক থাকতে হবে। আপনি হয়তো বললেন যে সকাল ১০ টার সময় আ আসবো। তা দেখা গেল ওই ব্যক্তি ওই জায়গায় যেয়ে বসে আছে সকাল ১০ টা থেকে। কিন্তু আপনি আর নাই। সে ১১ টা পর্যন্ত বসে থেকে আপনি কল দিতেছে, আপনি রিসিভও করেন না। এর মানে আপনার এই ইনভাইটটা সা সা মানে সঠিক ছিল না। আপনি তাকে কি দিছেন? মিথ্যা আশ্বাস দিছেন, মিথ্যা কথা বলছেন।
এই ধরনের কোনো কিছু করা যাবে না। আপনি যেটা বলবেন সেটা অ্যাকুরেট হইতে হবে, সঠিক হইতে হবে এবং ওই টাইমলি আপনাকে ওইখানে উপস্থিত থাকতে হবে। তার ৫ নম্বরে হচ্ছে প্রয়োজনে সাক্ষাতের ২৪ ঘন্টা পূর্বে স্মরণ করিয়ে দেওয়া। ধরেন আপনি কয়েকদিন আগে তার সাথে কথা বলছেন, তাকে ডেট দিছেন একটা যে ২ দিন, ৩ দিন বা ৪ দিন পরে আপনি তার সাথে দেখা করবেন। এখন ওই ব্যক্তির এমনও হয়েছে যে আপনার কথা এইটা মনে নাও থাকতে পারে। তাহলে আপনি তাকে স্মরণ করে দিবেন ২৪ ঘন্টা আগে। কারণ ২৪ ঘন্টা আগে স্মরণ করে দেওয়ার মানে কি? কারণ হচ্ছে আমরা ইমার্জেন্সি কোনো সিদ্ধান্ত নিলে হয়তো ১ দিন আ আগে নেই যে আগামীকাল আমি এটা করব। তো সেক্ষেত্রে আপনি ২৪ ঘন্টা আগে যদি তাকে স্মরণ করে দেন, তখন কি হবে? সে অন্য কোনো প্রোগ্রাম সেট করার আগে আপনার এইটা মাথায় তার চলে আসবে এবং তার যে প্রোগ্রাম অন্যান্যগুলা সেট করবে, আপনার এই টাইমটা বাদ দিয়ে সেট করবে। তাহলে আপনাকে অবশ্যই ২৪ ঘন্টা আগে মনে করিয়ে দিতে হবে যে, "ভাই আপনি কেমন আছেন? আমাদের তো অমুক সময় অমুক জায়গায় আ মিলিত হওয়ার কথা। তা আপনি কি আসতেছেন?" তা আমি কিন্তু অবশ্যই ওই সময় থাকবো, অবশ্যই আসবেন আপনি। এটা যখন করবেন অবশ্যই ওই ব্যক্তি সঠিক সময়ে সঠিক জায়গায় চলে আসবে। এরপরে হচ্ছে এমনও ব্যক্তি আছে যে ধরেন আপনি বললেন অ্যা ডিএক্সএন এর কথা বললেন। হয়তো ডিএক্সএন এর বিষয়ে তার অ্যালার্জি থাকতে পারে। এই ধরনের কোনো সম্ভাবনা থাকলে প্রয়োজনে আপনি কোনো কোম্পানির নাম বলার প্রয়োজন নাই। কোম্পানির নাম বলার প্রয়োজন নাই, তবে মিথ্যা বলবেন না। তাহলে কি করবেন? যে আমি এমন একটা বিজনেস সিস্টেম নিয়ে কথা বলব, আমি কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলব, অনেক গুরুত্বপূর্ণ। আপনি অমুক জায়গায় থাকবেন, অমুক জায়গায় আপনি সময় দিবেন। আপনি এই যে কোম্পানির নাম আপনি বললেন না বা আপনার সাথে আমার ইমার্জেন্সি কথা আছে, অনেক গুরুত্বপূর্ণ। আমাকে অমুক সময়ে উপস্থিত থাকতে পারবেন কিনা? বা অমুক টাইমে আপনার সাথে মিলিত হব, নাস্তা খাবো বা চা খাবো, কফি খাবো। অবশ্যই অমুক জায়গায় থাকবেন। এই যে আপনি এইভাবে বললেন, এটাতে মিথ্যা হইল না। তো এইভাবে আপনি ইনভাইটটা করবেন। তারপর হচ্ছে সম্ভব হলে আ প্রসপেক্ট কে সাথে নিয়ে সেমিনার দেখা। অর্থাৎ আপনি যাকে ইনভাইট করতেছেন, তাকে প্রয়োজনে যদি সম্ভব হয় যে আপনার আশেপাশে অফিস আছে, অফিসে সেমিনার আছে, তাকে সাথে নিয়ে আপনি অফিসে সেমিনারে যাইতে পারেন। সেমিনারে যেয়ে আপনার এই ভুল করবেন না যে সেমিনারে তাকে ঢুকায়া দিয়ে আপনি বাহিরে বসে আছেন, বাহিরে আড্ডা মারতেছেন। এরকম যদি করেন তাহলে কি হবে? আপনার যে প্রসপেক্ট, আপনি যাকে ইনভাইট করেছেন, সে অফিসের ভিতরে তাকে সেমিনারে পাঠাইছেন। সে ২-১ মিনিট পর সে অন্যমনস্ক হয়ে যাবে এবং চিন্তা করবে আপনি আবার কোথায় গেলেন? সে বেরিয়ে আসবে এবং সঠিকভাবে সে সেমিনার শুনবে না। তো যার কারণে কি করবেন আপনি? হয়তো তার পাশাপাশি সিটে বসবেন একই লাইনে অথবা তাকে সামনে দিবেন, আপনি পিছে বসবেন। যেন সবসময় আপনার নজরে সে থাকে। যদি এরকম সিস্টেমে বসান তাহলে কি করবে? সে মনোযোগ দিয়ে সেমিনারটা শোনার চেষ্টা করবে। এখন এই যে তাকে নিয়ে সেমিনারটা আপনি দেখলেন, দেখার পরে কি হবে? আপনি যে সেমিনারে আসছেন হয়তো আপনি চিন্তা করছেন যে আপনি ১০ জন ব্যক্তিকে এই সেমিনারে আ উপস্থিত করাবেন বা ২০ জন ব্যক্তিকে উপস্থিত করাবেন। এখন ১০ জন ব্যক্তিকে যদি আপনি উপস্থিত করাতে চান, তাহলে অবশ্যই আপনাকে কমপক্ষে ২০ জন ব্যক্তিকে ইনভাইট করতে হবে বা ৩০ জন ব্যক্তিকে ইনভাইট করতে হবে বা ৪০ জন ব্যক্তিকে ইনভাইট করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে আপনি যদি যে কয়জনকে উপস্থিত করবেন শুধু সেই কয়জনকেই যদি ইনভাইট করেন, তাহলে দেখবেন যে আপনি আহ অর্ধেকেরও কম লোক পেয়ে গেছেন বা তার চেয়ে কমও হইতে পারে। আর যদি যতজন ব্যক্তিকে উপস্থিত করতে চান তার থেকে ৩-৪ গুণ যদি ইনভাইট করেন, তখন দেখবেন যে আপনার টার্গেট যেটা সেটা ফিল আপ হয়ে গেছে। এরপরে হচ্ছে সম্ভব হলে স্বামী-স্ত্রীকে একসঙ্গে আমন্ত্রণ করা। দেখেন ধরেন আপনি যে ব্যক্তিকে
আ দাওয়াত দিতেছেন, ইনভাইট করতেছেন, সে তার ওয়াইফ আছে, তার ওয়াইফের কথা সে প্রাধান্য দেয়। তো সেরকম যদি হয় বা আ যদি জানেন যে তার ওয়াইফকে সে ভালোবাসে, ওয়াইফের কথা মূল্যায়ন করে, এই ধরনের কোন কিছু যদি আপনার জানা থাকে বা তার ওয়াইফ আছে এটা জানা থাকে, তখন তাকে বলতে পারেন যে, আ স "ভাই তাহলে আপনার ওয়াইফকে সহ আসিয়েন বা ভাবিকে সহ আসিয়েন। ভাবি সহ আপনাকে দাওয়াত রইলো অমুক জায়গায় নাস্তা করব বা সেমিনারে আ এ এটা করবেন।" অথবা ওই মহিলাকে যদি দাওয়াত করেন তখন তাকে বলবেন যে আপনার আ হাসব্যান্ডকে সাথে নিয়ে আসবেন। তাহলে এইটা করার কারণ কি? এইটা করার কারণ হচ্ছে দেখা যায় আপনি অফিসে কথা বলতেছেন বা সেমিনার শুনলো, শোনার পরে কি হবে? সে বলবে যে তাহলে আমার স্ত্রীর সাথে বুঝি বা আমার স্বামীর সাথে বুঝি। কিন্তু যখন ২ জন একসাথে থাকবে তখন এই অপশনটা তার আর থাকবে না। তখন আপনার সামনেই নেগেটিভ পজিটিভ যেকোনো একটা রেজাল্ট চলে আসবে। তো যার কারণে সম্ভব হইলে ২ জন ব্যক্তিকে একসাথে আমন্ত্রণ জানানো প্রয়োজন। তারপরে ১১ নাম্বার হচ্ছে সদা হাসি মুখে কথা বলা। ধরেন আপনি কথা বলতেছেন, কথা বলতে নেগেটিভ কথাই ধরেন ওই ব্যক্তি বলছে। নেগেটিভ কথা বলার পরেও আপনাকে সেখানে মন খারাপ করা যাবে না বা উচ্চবাচ্য কোনো কিছু করা যাবে না। আপনাকে হাসি মুখে কথা বলার চেষ্টা করতে হবে। হাসি মুখে তার সাথে কথা বলতে হবে। সবকিছুই হাসি মুখে আ মেকআপ দিতে হবে। তারপরে ১২ নম্বরে হচ্ছে কথা বলার সময় আত্মবিশ্বাসের সহিত কথা বলতে হবে। কথা বলার সময় আত্মবিশ্বাসের সহিত কথা বলতে হবে। আত্মবিশ্বাস বলতে আমরা কি বুঝি? আত্মবিশ্বাস বলতে আমরা ধরেন আমি যদি একটা টুথপেস্ট সম্পর্কে কথা বলি, যে ভাই এটা দেখেন ওই ব্যক্তি হয়তো আপনাকে বলছে যে আমার মুখ দিয়ে দাঁত দিয়ে রক্ত পড়ে। তখন আপনি যদি বলেন যে ভাই আমাদের এই জ্ঞানোদয় টুথপেস্টটা ইউজ করেন, দেখেন আপনার এই রক্ত পড়া বন্ধ হইতে পারে। আমি শুনছিলাম যে এটা রক্ত পড়া বন্ধ হয়। তা আপনি ইউজ করে দেখেন হয়তো বন্ধ হইতে পারে। এই যে এইটা যখন বলবেন, ওই ব্যক্তি আপনার থেকে ১,০০০ গজ দূরে থাকবে। ওই যে অনেক ট্রাকের পিছনে লেখা থাকে না? যে এত মিটার দূরে থাকুন, এত গজ দূরে থাকুন, এরকম লেখা থাকে। তখন সেই কাজটা করবে। আপনার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করবে। কারণ আপনার কথার ভিতরে কোনো আস্থা নাই। মানে আপনি নিজেই প্রোডাক্টটা ইউজ করেন নাই বা ওই প্রোডাক্টটা সম্পর্কে, ওই বিষয় সম্পর্কে আপনার সঠিক ধারণা নাই। যার কারণে আপনার অবশ্যই আস্থা থাকতে হবে আপনার কথা বলার মধ্যে। তো আশা করি বুঝতে পারছেন যে আপনি ইনভাইট এর মধ্যে করণীয় যে কয়টা কথা বলেছি, যারা শিখতে চান তারা তো অবশ্যই লিস্ট করেছেন, লিখে নিয়েছেন। আর যদি যারা লিখেন নাই তারা হয়তো মাথায় সেভ করে নিয়েছেন মেমোরিতে। আশা করি আপনাদের কাজে লাগবে। তা ইতিমধ্যে আমাদের মাঝে হ্যান্ড রাইজ করেছেন আমাদের মনির হাওলাদার লিডার। আহ এখন আপনাদের কথা শুনবো আপনারা যারা কথা বলতে চান। তার আগে একটা কথা বলবো, দেখেন এই যে আমি যে কয়টা পয়েন্ট বলেছি, হয়তো আপনারা সবাই জানেন। আপনারা সবাই হয়তো পয়েন্ট গুলা জানেন। কিন্তু আজকে যে আমি আলোচনাটা করছি এখানে হয়তো একটা কথা আ আপনার জানা নাও থাকতে পারে। কিন্তু আপনি আসছেন অনেক পরে। তো আমরা যদি মিটিংটায় সঠিক টাইমে আসি, যারা ব্যস্ত থাকে, যাদের ডিউটি থাকে তাদের তো করতেই হবে সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমরা যারা ফ্রি থাকি, আমরা যারা আমাদের পক্ষে সম্ভব, আমরা ইচ্ছা করলে কিন্তু সঠিক টাইমে মিটিংটাতে যুক্ত হইতে পারি। কিন্তু অনেকে আছে ইচ্ছা করে যুক্ত হই না। হয়তোবা আমি গুরুত্ব দেই না। এই যে গুরুত্ব দেওয়া আর না দেওয়া সেটা আপনার উপরে নির্ভর করে। যেহেতু ডিএকশন এ আ বাধ্যবাধকতা নাই বা চাপাচাপির কোনো সিস্টেম নাই। আপনাকে চাপ দেওয়ার কোনো সিস্টেম নাই। বিজনেস আপনার, আপনি করেন। আমারটা আমি করি। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে যদি একটু সিরিয়াস হন সময়ের প্রতি তাহলে ভালো হয়।
আশা করি আ আগামী থেকে আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আমি কিন্তু আহ এই লিঙ্কটা কমপক্ষে ২৫ টা গ্রুপে দিয়েছি এবং পার্সোনালি ২০০ র উপরে লোকে দিছি। কিন্তু সেখানে আমার এখানে লোক আছে মাত্র আমি সহ ১১ জন। ১১ জনও নাই, একজন ডাবল আছে ১০ জন। আমি সহ ১০ জন। তাহলে আমি ২৫-২৬ টা গ্রুপে শেয়ার করলাম। প্লাস ২০০ র উপরে ব্যক্তিকে পার্সোনালি পাঠাইলাম। সেখান থেকে এই কয়জন ব্যক্তি। আপনারা কয়জনকে পাঠাইছেন? আপনাদের কি কেউ নাই? আপনাদের আমি এখানে যারা আছেন অধিকাংশ মানুষকে আমি লিঙ্ক পাঠাইছি সেখান থেকে আসছে। তো আপনারা কোথায় পাঠাইছেন? আপনারা কাকে পাঠাইলেন? আপনারা তো কাউকে পাঠাইলেন না। আপনারা তো একজন ব্যক্তিকেও এখানে আনলেন না। কারণটা কি? তাহলে কি আপনাদের বিজনেস পার্টনার যারা আছে তাদের কি এখানে আনার প্রয়োজন নাই? তা আমি আশা করব এই বিষয়টা একটু সিরিয়াস হবেন। একটু সিরিয়াস হইলে আপনারই ভালো হবে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এখন পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। তো এই মুহূর্তে আমাদের মাঝে হ্যান্ড রাইজ করেছেন মনির হাওলাদার লিডার কালকিনি থেকে। জি লিডার আপনি আনমিউট হয়ে প্লিজ শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম। জি জি লিডার লিডার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। প্রতিদিনকার মতো আজকেও আমাদের গুগল মিট আড্ডায় যুক্ত হইতে পারছি। আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো অনেক দুঃখ নিয়ে লিডার বেশ কিছু কথা বললেন। আসলে এই দুঃখটা আমার কাছেও লাগে। আমার টিমে প্রায় ৪০ জন লোক আছে। তো ৪০ জনকেই আমি এই মিটিং এর লিংকটা শেয়ার করি প্রতিদিন। দুঃখের বিষয় একজনকেও আমি হাজির করতে পারি না। ভবিষ্যৎ ২-১ জন হাজির হয়, তো আবার দেখা যায় তাদের এত ব্যস্ততা যে তারা ঢুকেই আবার সাথে সাথে বের হয়ে যায় বা ১০ মিনিট থাইকা বের হয়ে যায়। যাই হোক, বিজনেসটা আমার করা দরকার। আমি আমার প্রয়োজন মনে করি, সেই জন্য আমি বিজনেস আড্ডায় যুক্ত হই। চেষ্টা করি যথাসময়ে উপস্থিত থাকার জন্য। তারপরেও মাঝে মধ্যে একটু দেরি হয়, ১৯-২০ হয়। তারপরও চেষ্টা করি ইনশাআল্লাহ যথাসময়ে মিটিং এ থাকার জন্য। তো ইতিমধ্যে আপনারা যারা মিটিং এ উপস্থিত হয়েছেন সকলকে অন্তরের অন্তরস্থল থেকে জানাই ধন্যবাদ ও ডিএক্সএন এর লাল মাশরুমের শুভেচ্ছা। আজকে আমাদের বিজনেস আড্ডার টপিক ইনভাইট অ্যান্ড ফলো আপ। আমাদের লিডার ১১টা পয়েন্ট নিয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন, দেখেন একটা মানুষকে ইনভাইট করতে হলে এর চাইতে আর বেশি কিছু প্রয়োজন হয় না। হয়তোবা আপনারা প্রত্যেকেই বিষয়গুলো অবশ্যই জানেন। তো আমি আমার জায়গা থেকে ২-১ টা কথা বলার চেষ্টা করব। আমরা প্রত্যেকেই কম আর বেশি ইনভাইট করি। তবে ২-১ টা বিষয় আছে যেই বিষয়গুলো আপনার ইনভাইট করতে গেলে অবশ্যই খেয়াল রাখা উচিত। যেমন ধরেন, আপনার এক ফ্রেন্ডের সাথে অনেকদিন পরে দেখা হইছে। হুট করে আপনি ফ্রেন্ডরে বললেন যে, "আমি তো আসলে ডিএক্সএন বিজনেস করি। এখানে অনেক ভালো সুযোগ সুবিধা আছে। চাইলে তুমিও করতে পারো।" এমন হইতে পারে যে ওই ব্যক্তি হসপিটাল যাইতেছে কোনো একটা রুগী দেখার জন্য, বা তার পরিবারের কেউ অসুস্থ আছে, অথবা তার সে যেই পেশায় আছে, চাকরিজীবী হোক বা পেশাজীবী হোক, তার ব্যস্ততা আছে। তো তখন আসলে আপনার এই কথাটা তার ব্রেইনে ঢোকার কোনো সুযোগ থাকে না। কারণ সে অন্য কোনো বিষয়ে ভীষণ ব্যস্ত। তো তাকে আপনি এইরকম আপনি অবশ্যই বলতে পারেন যে, "ভাই, কি অবস্থা? আপনার সাথে তো দেখা হয় না। অনেকদিন পরে দেখা হইলো। তো কি অবস্থা? কোথায় আছেন? যদি আপনি ফ্রি থাকেন তাইলে আসেন আমরা একটু চা খাই।" তখন যদি বলে যে, "হ্যাঁ, চা খাওয়া যায়।" তাহলে আপনি মোটামুটি ধারণা করতে পারেন যে
ওই লোক ফ্রি আছে, ওনার সাথে কথা বলা যায়। আবার যদি উনি বলে যে না ভাই এখন তো ব্যস্ত আছি, এখন না, পরে এক সময় চা হবে ইনশাল্লাহ, তো তখন হয়তোবা তাকে আপনি একটা টাইম দিতে পারেন যে আগামীকালকে বা আগামী পরশু আপনি কখন ফ্রি থাকেন। তাকে আপনি টাইমটা না দিয়া যদি তার থেকে আপনি টাইমটা নিতে পারেন, সেটা সবচাইতে বেস্ট হয়। তাহলে দেখা যাবে কি যে সে নিজেও অনেকটা আগ্রহী হবে যে মনির ভাইয়ের সাথে আমার অনেকদিন পরে দেখা হয়েছে, যেহেতু একটা চার অফার দিচ্ছে, দুজনে বসে এক জায়গায় একটা চা খাই। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো, যখন আপনি একজনকে ইনভাইট করবেন, তার বডি ল্যাঙ্গুয়েজ আপনাকে অনেক কিছু আহ বুঝাই দেবে যে সে আসলে আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছে কিনা, বা সে আপনার কথাগুলো নিতেছে কিনা। এরকম বিষয়গুলো আছে যেগুলো আপনাকে সে তার বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা বুঝাই দিবে। একটা মানুষ আপনার কথা যখন শুনবে, আপনি যখন তাকে ইনভাইট করবেন, দেখবেন সে যদি কিনা আপনার কথায় আগ্রহী হয়, সে আপনার প্রতি অনেক মনোযোগী হবে। সে আপনার কথাগুলা একদম নিগুড়ভাবে শোনার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। এরপর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো আপনি যে ব্যক্তির সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছেন, সে কিছু বলতে চায় কিনা। তারও কোনো কথা থাকতে পারে। তো সেই কথাগুলো যদি কিনা আপনি অ্যাভয়েড করতে যান, তাহলে সেও আপনাকে অ্যাভয়েড করবে। আপনি কথা বলতেছেন, সে সাড়া দিতেছে কিনা এটা আপনাকে ফলো করতে হবে। সাড়া দিতেছে বলতে, যেমন ধরেন আপনি এরকম বললেন যে আমার কোম্পানির এরকম একটা অপরচুনিটি আছে যে আপনি একজন ইউজার থেকে আপনি ভালো একজন বিজনেসম্যান হইতে পারেন। তো তখন তার যে মানে ফেইজের যে একটা ইয়া থাকবে, সেটা দেখে আপনার ধরে নিতে হবে যে সে আসলে কথাটা বুঝতে পারলো কিনা, অথবা সে আপনার কথাটাকে গুরুত্ব দিল কিনা। একটা লোক যদি কিনা আপনার সাথে কথা বইলা গুরুত্ব না দেয়, আপনি যদি সেটা বুঝতে পারেন, তাইলে তার সাথে ওই সময় বেশি কথা বইলা কোনো লাভ নেই। কারণ আপনি যা বলবেন সব তার মাথার উপর দিয়ে চলে যাবে। কিন্তু আপনি যদি কিনা অনুভব করতে পারেন যে এই ব্যক্তি আমার কথাগুলো গুরুত্ব দিতেছে এবং মনোযোগ সহকারে শুনতেছে, বোঝার চেষ্টা করতেছে, তাহলে তার সাথে আপনি কথা বলতে পারেন। তাতে ভালো একটা রেজাল্ট আসবে। আর যদি সে গুরুত্ব না দেয়, তার মাথার উপর দিয়ে কথা চলে যাবে, সেও বিরক্ত বোধ করবে, আপনিও শুধু কথাই বলে যাবেন, কোনো কাজ হবে না। আবার আমরা অনেক সময় এরকম করে থাকি যে, ধরেন আমি একজনকে বললাম যে ভাই আমার পেজটা অনেক ভালো, আমার পেজের 28টা উপকারিতা আছে, আপনার মুখের দুর্গন্ধ দূর করবে, দাঁতের গোড়া দিয়া বা মাড়ির গোড়া দিয়ে পুষ করবে, রক্ত করবে, সেগুলো বন্ধ করবে, আপনার দাঁতের গোড়া শিরশির করে, শিরশিরানি বন্ধ করবে। এভাবে যখন আপনি কথাগুলো বলবেন, বলার পরে হয়তোবা তার মনে একটা প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নটা সে করতে চায়, তাকে অবশ্যই সেই প্রশ্নটা করার সুযোগ দিতে হবে। যদি সুযোগ না দেন, যদি সুযোগ না দেন, তাহলে সে আপনার কথা মনোযোগ দিয়ে শুনতে পারবে না। মোট কথা, ধরেন তাকে ইনভাইট করার সময় সে আপনার সাথে প্রতিবাদী ভাষায় একটা কথা বললো যে না ভাই এগুলো অনেক দেখছি, এগুলো ভালো না। তখন আপনি তার প্রতি ডিফেন্ডেড হবেন না, তারে যে আপনি পুরো ডিফেন্স করবেন সেটা করবেন না। আপনি তার কথায় প্রাথমিকভাবে একটু সায় দিবেন, সায় দিয়ে বলবেন যে হ্যাঁ আপনি যে কথাটা বলছেন এই কথাটা ঠিক আছে, এটা এরকম হয় বা বাজারে এরকম অ্যাভেলেবেল আছে। কিন্তু আমার যে প্রোডাক্টটা, যে প্রোডাক্টটার কথা আমি আপনাকে বললাম, এটা ভাই আমি প্রুভ করছি, এটা সম্বন্ধে আমি ভালো জানি, কারণ আমি নিজে ব্যবহার করছি, আমার পরিবারকে ব্যবহার করেছি, বা আমার পরিবারের এক সদস্যের এই সমস্যা ছিল, সেই সমস্যা থেকে সে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ। তো এইভাবে যখন আপনি তাকে কথা বলবেন, সে দেখবেন
যেই নেগেটিভ কথাটা বলছে সেও বোঝার চেষ্টা করবে। কিন্তু আপনি যখন তারে পরিপূর্ণভাবে ডিফেন্স করবেন যে, "না ভাই আপনি ভুল বলছেন, আপনার কথা হয় না।" তখন দেখবেন সে আ আমাদের একটা সমস্যা আছে সেটা হলো যে আমাদের ইগোটা খুব মানে সেনসিটিভ একটা বিষয়। সামান্য কিছুতেই আমাদের ইগো হার্ট হয়ে যায়। আমরা রাগ হয়ে যাই। এটা আমার মনে হয় করাটা উচিত না। তারপরে আপনি যে ইনভাইটটা করবেন, আমরা মূলত আমাদের জন্য যে আমাদের লিডার হাসান হাফিজ স্যার আমাদের এই বিজনেস আড্ডাটা পরিচালনা করে যাতে আমরা শিখতে পারি, আমরা জানতে পারি। ইনভাইটের পুরা বিষয় এবং আপনার প্রোডাক্টের প্রতি আপনার ভালো একটা ধারণা থাকতে হবে। প্রোডাক্টের প্রতি ভালো ধারণাটা আপনার তখনই আসবে যখন আপনি একটা প্রোডাক্ট ব্যবহার করবেন। দেখেন আমি মাঝে মাঝে একটা কথা বলি, আপনি যদি কথা বলতে নাও পারেন, আপনি যদি ডিএক্সএন কোম্পানির আমাদের কোম্পানির কোনো একটা প্রোডাক্ট আপনি ব্যবহার করেন। যেমন ধরেন আপনার মুখের সমস্যার জন্য আপনি একটা প্রোডাক্ট ব্যবহার করছেন সেটা হচ্ছে গ্যানোজি পেস্ট। অথবা আপনার শারীরিকভাবে অনেক দুর্বল তার জন্য আপনি ব্যবহার করছেন স্পাইরুলিনা। অথবা আপনার প্রচন্ড গ্যাস তার জন্য আপনি ব্যবহার করছেন আমাদের লিংজি ব্ল্যাক কফি। তো এইরকম একটা কোনো প্রোডাক্ট যখন আপনি ব্যবহার করবেন, ওই প্রোডাক্টটাই আপনার ভিতর থেকে কথাগুলা বের করবে। কি জন্য বের করবে? আমি এই পর্যন্ত অনেকগুলো প্রোডাক্ট ব্যবহার করছি এবং করতেছি। আমার পরিবারে মোটামুটি আমি বাইরের কোনো সাবান কিনি না। আমি সবসময় নিম সাবান অথবা অ্যালোভেরা সাবান এই ২ টা সাবান আমার সবসময় আমার ঘরে থাকে। এরপরে আমার ওয়াইফ এবং আমার ভাগ্নি থাকে বাসায়। তারপরে আমার ছোট ভাইয়ের ওয়াইফ আছে। এরা সবাই আমার কোম্পানির ফেস ওয়াশ, স্কার্ফ এগুলা ব্যবহার করে। পরিবারের সবাই পেস্ট ব্যবহার করে। পরিবারের সবাই আমরা ঋষিকেনো চা খাই। এরপরে আপনার মাসালা টি চা খাই। এরপরে ব্লাক কফি খাই। তো এইভাবে আমি মোটামুটি ১৭-১৮ টা প্রোডাক্ট ব্যবহার করতেছি এবং আমার বাচ্চার জন্য আমি স্পাইরুলিনা সিরিয়াল, স্পাইরুলিনা এবং আ আ কোকোজি এই ৩ টা প্রোডাক্ট আমি আমার বাচ্চার জন্য ব্যবহার করি। দেখেন আমার বাচ্চাটার মাত্র ১৮ মাস প্লাস বয়স। গত মাসের মাঝামাঝি বা আ ১০ থেকে ১২ দিনের মধ্যে ওর প্রোডাক্টটা শেষ হয়ে গেছে। কোকোজি শেষ হয়ে গেছে। ও কোকোজিটা পায় নাই। তো মাসের শেষের দিকে যখন আমি প্রোডাক্ট অর্ডার করছি, কোকোজিটা যখন আমি হাতে পাইছি, আমার বাচ্চাটা আপনি বিলিভ করবেন না জানি, কিন্তু আমি মিথ্যা বলি না। আপনি বিশ্বাস করেন আমার বাচ্চাটা কোকোজিটা দেইখা ও কোকোজির নাম উচ্চারণ করতে পারছে যে কোকোজি মানে ও খুব খুশি ওইটা পাইয়া। ও এটা নিয়মিত খায়। দেখেন মাত্র ১৮ মাস বয়স। ওরে আমি আ প্রায় ৯ মাস বা ৯ মাসের কিছু কম বেশি হইতে পারে। ওই সময় থেকে স্পাইরুলিনা শুরু করছি। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বাচ্চাটা মোটামুটি ভালো আছে। আল্লাহর ইচ্ছা। তো এই যে আমি যে প্রোডাক্ট গুলা ব্যবহার করছি, আমি যে আপনার কথাটা বললাম যে একটা প্রোডাক্ট যদি কিনা আপনি ব্যবহার করেন আপনার ভিতর থেকে প্রোডাক্টের কথা বের করবে, তাই না? যখনই আপনি প্রোডাক্ট ব্যবহার করবেন তখনই আত্মবিশ্বাসের সহিত আপনি কথা বলতে পারবেন। যেমন লিডার একটু আগে বলছে যে, "আমার পেজটা আমি শুনছি যে এই পেস্টটায় দাঁতের শিরশিরানি বন্ধ করে বা মাড়ি থেকে পুজ পড়া, রক্ত পড়া বন্ধ হইতে পারে। আপনি ব্যবহার কইরা দেখতে পারেন।" তো আপনি যখন প্রোডাক্টটা ব্যবহার করবেন তখন আপনার এরকম কথাটা বলা লাগবে না। আপনি স্ট্রেইট ফরওয়ার্ড বলতে পারবেন ইনশাআল্লাহ যে, "আমার প্রোডাক্টে আপনার এই সমস্যা থাকবে না। আল্লাহর রহমতে।" দেখেন গত বেশ কিছুদিন আগে আমি আমার এক ভাইকে ইনভাইট করছিলাম। তো ও আবার এমএক্সেন নামে এক সম্ভবত একটা ইয়া আছে বা আ মডার্ন হার্বাল সম্ভবত। ও মডার্ন হার্বাল এর একটা পেস্ট ব্যবহার করছে। ব্যবহার করার পরে
আমি যখন ওর পেস্টের কথা বলছি, ও বলল যে ভাই মাশরুমের একটা পেস্ট আমি ব্যবহার করছি, আমি আসলে ভালো লাগছে, বাট আমার একটা সমস্যা হয়েছে, সমস্যার সমাধান হয় নাই। কি সমস্যা? আমার দাঁত ক্ষয় হয়। তো আমি বললাম যে ভাইয়া তুমি মাশরুমের পেস্ট ব্যবহার করছো অথচ তোমার দাঁতের ক্ষয় রোধ হয় নাই, এটা তো দুঃখজনক ব্যাপার। তবে তুমি আমার কোম্পানির পেস্টটা ব্যবহার করতে পারো। আমি তোমার এই আল্লাহর রহমতে আল্লাহর উপরে ভরসা রাইখা 100% আশ্বস্ত করতে পারি যে তোমার যে সমস্যা আছে দাঁতের ক্ষয়, এটা থাকবে না। এবং ও যখন আমার কাছ থেকে পেস্টটা নেয় তখন আমি ওরা বলছিলাম, ও আমার সাথেই গেছে, মানে আমার নিয়েই গেছে ফার্মেসিতে গ্যাসের ওষুধ আনার জন্য। তো তখন বললাম যে হ্যাঁ, গ্যাসের ওষুধ নিছো বেশ ভালো, কিন্তু তোমার যদি রাত্রে দেখা গেল কি যে তোমার বাসায় গ্যাসের ওষুধ নাই, অথবা এখন যদি তোমার প্রচন্ড গ্যাসের সমস্যা হয়েও থাকে, তুমি একটু ট্রাই করে দেখো। 1.5 পরিমাণ পেস্ট একটু পানির মধ্যে গুলাইয়া তুমি খাও। আশা করি যে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিটের মধ্যে তোমার পেটের যে যন্ত্রণা বা পেটটা যে ভাপ দিয়ে রয়েছে বা ব্যথা হইতে আছে, এটা থাকবে না ইনশাআল্লাহ। ও আমার দিকে হতবাক হয়ে চাই বললো যে তাই? বললাম যে হ্যাঁ অবশ্যই, তুমি ট্রাই করে দেখো। তো এখন পর্যন্ত ওর সাথে আমার দেখা হয় নাই, কয়েকদিন যাবত দেখা হয় না, আর রেজাল্ট আমি জানতে পারিনি। এই যে দেখেন, আমি যদি কিনা আমার পেটে ব্যথার জন্য বা রাত্রে গ্যাসের সমস্যার জন্য আমি যদি কিনা পেস্টটা ওইভাবে ব্যবহার না করতাম, তাহলে ওরে আমি ওইভাবে কনফিডেন্সের সহিত বলতে পারতাম না। এটা কিন্তু বাস্তব বিষয়। আমি এটা ট্রাই করছি বিদায় ওরে আমি বলতে পারছি। এই জন্যই বলি, আপনি প্রোডাক্ট ব্যবহার করেন, আপনার কথা বলার দরকার নেই, প্রোডাক্টই আপনার কথা বের করবে। এটা একদম বাস্তব, যেটা আমি নিজে প্র্যাকটিক্যাল আর কি। তো ইনভাইট আমাদের এমন একটা বিষয়, আপনি যদি প্রপারলি ইনভাইট করতে না পারেন, তাহলে দেখা যাবে যে আপনার একটা টিম তৈরি করতে খুব কষ্ট হয়ে যাবে, কঠিন একটা ব্যাপার। আপনি যত সহজে ইনভাইট করতে পারবেন আপনার টিম তত বেশি গুলো হবে। আবার দেখা গেল আপনি নিজে নিজে ভয় পাইতেছেন যে আমি তো ইনভাইট করতে পারি না, আমি ইনভাইট করতে গেলে লোকটা কি নেগেটিভ হয়ে যায় কিনা, ওনার সাথে আমি ভালোভাবে যদি কথা বলতে না পারি, এই ভয়তে ভয়তে যদি আপনি ইনভাইটই না করেন, তাইলে তো আর কোনো লাভ নেই। আপনি প্রতিনিয়ত ইনভাইট করতে থাকবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যেমন ধরেন আজকেই আপনি এইভাবে ইনভাইট করছেন, ওইখানে রেজাল্টটা আজকের মতো নেগেটিভ আসছে, ঠিক আছে, তাইলে আমি এইভাবে করছি, এটা ঠিক আছে, এটা বাদ দিলাম, ভিন্নভাবে আবার আবার ভিন্নভাবে একটা ট্রাই করবেন। সেটা যদি ভালো রেজাল্ট হয় তাহলে ওকে, যদি কিনা আপনার ভালো রেজাল্ট না আসে তাহলে ওইটা আপনি পরিবর্তন করবেন, আবার একটু ভিন্নভাবে করবেন। এইভাবে ট্রাই করতে করতে দেখা যাবে কি যে আপনি এত ভালো ইনভাইট করতে পারবেন যে আপনার চাইতে ভালো, যেমন ধরেন আমাদের লিডাররা, অনেক সিনিয়র লিডাররা আছে, তারাও আপনার মতো করে ইনভাইট করতে পারবে না বা পারে না। কিন্তু সেটার জন্য আপনাকে ট্রাই করতে হবে। আপনি যদি ভাবেন যে আমি আসলে পারি না, তাইলে হবে না। দেখেন, আপনি নিজেকে যদি বলেন যে আমি পারি না, আমার দ্বারা হবে না, তাহলে কোনো দিনও হবে না। আর আপনি নিজে যদি কিনা বলেন যে হ্যাঁ আমি পারি, আমার দ্বারা হবে, আমি করব, তাহলে সারা পৃথিবী যদি আপনাকে না বলে, তাতে কিচ্ছু যায় আসে না। আপনি পারবেন, আপনি করবেন। এটা হচ্ছে ব্যাপার। দেখেন, আমি একটা হলিউড মুভি দেখছিলাম অনেকদিন আগে। মুভিটার নাম হইতেছে ডোর টু ডোর, মানে দরজা থেকে দরজা। উনি একজন সেলসম্যান, উনি শারীরিক প্রতিবন্ধী। উনি যখন চাকরির জন্য অ্যাপ্লাই করে সেলসম্যান হিসাবে আমেরিকায়, তখন ওনাকে রিজেক্ট করে দেয়। তো ওর মা ওকে খুব সাপোর্ট করতো। লিডার, আমি গল্পটা বলবো, একটু সময় দিবেন আমারে? জি লিডার, বুঝি নেই। জি বলেন, বলেন। জি ধন্যবাদ। তো ওই ভদ্রলোক
যখন চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছে, ওই ইন্টারভিউ শুরু হওয়ার আগেই ওনাকে রিজেক্ট করে দিছে। কারণ উনি শারীরিক প্রতিবন্ধী, ওনার মুখটা একটু বেঁকা, একদম স্পষ্ট ভাষায় কথা বলতে পারে না। এটা শুনে বোর্ডের চেয়ারম্যান ওনাকে বলছে যে না, আমাদের লোক দরকার নেই, তোমাকে আমরা সিলেক্ট করতে পারবো না। তো বের হয়ে দেখে যে ওর মা গাড়ি নিয়ে রাস্তার পাশে দাঁড়াই আছে। দাঁড়ায় থাকার পরে মা ওর চেহারা দেখে বুঝতে পারছে যে আসলে ওর ইন্টারভিউতে পাস হয় নাই। পরে মা বললো যে তুমি ভয় পাইতেছো কেন, তুমি পারবে, তুমি একদম প্রপারলি যেইভাবে চেষ্টাটা করলে হবে তুমি সেইভাবে আবার চেষ্টা করো। পরে ওর মার কথা শুনে ও আবার ভিতরে গেছে, যাইয়া অনেক রিকোয়েস্ট করার পরে যে ঠিক আছে, আমরা তোমাকে 2-1 মাস ট্রাই করবো, দেখবো। পরে ও যখন বের হয়েছে, ও হাসি দিয়ে আমারে বললো যে হ্যাঁ মা, আমার চাকরিটা হয়েছে। হওয়ার পরে ও হইলো যে সাবানের গুঁড়া একটা কোম্পানি, মানে আমাদের দেশে যেমন হুইল পাউডার বা বিভিন্ন সাবানের গুঁড়ো আছে না, ওই গুঁড়ার কোম্পানিতে হইলো যে ইন্টারভিউ দিতে গেছিল। তো চাকরিটা হওয়ার পরে যখন ও ওই দরজায় দরজায় ঘুরতেছে, নক করতেছে ওর প্রোডাক্টের জন্য, ওর ওই কথা শুই না, ওর যে কথার যে ধরন, একটা কথা বলতে গেলে সময় লাগে আর স্পষ্ট ভাষায় ওর কথা বলতে পারে না। তো ওর দেখলেই মানুষ দরজা বন্ধ করে দেয়। তো এইভাবে করতে 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 একটা সময় গিয়া আহ একটা বাড়িতে ঢুকছে। আগেও কয়েকবার গেছে। তো ওইবার যখন গেছে তখন মনে করছে যে আহ ওকে কিছু সাহায্য করলে হয়তো বা ও আর আমার কাছে আসবে। পরে ওই ভদ্র মহিলা করছে কি, ওরা কিছু ডলার দিছে, টাকা দিছে, যে আমি তোমার সাহায্য করলাম। তখন ও রাগ করে ওইখান থেকে চলে আসলো যে না, আমার সাহায্যের দরকার নেই, আমি আসছিলাম প্রোডাক্ট সেল করতে, আপনার ভালো লাগলে আপনি প্রোডাক্ট রাখবেন, না হলে আমাকে সাহায্যের দরকার নেই। যদি আমার সাহায্য চাইতে হইতো তাইলে আমি এই মার্কেটিং পেশায় যুক্ত হইতাম না। এরপরে একটা সময় গিয়া ওই বছরের শেষে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে যে এই বছরের সেরা সেলসম্যান হিসেবে। আপনি জানলে অবাক হবেন, ওই প্রতিবন্ধী ভদ্রলোক ওই বছরে আমেরিকার মধ্যে একদম প্রথম সারির একজন সেলসম্যান হিসেবে নির্বাচিত হয়েছে, 1 নম্বরে টপ। এটা কি জন্য জানেন? ওনার ভিতরে ইতিহাটা ছিল যে হ্যাঁ আমি পারবো, আমি করব, আমাকে করতেই হবে, আমাকে পারতেই হবে, আমি কারো সাহায্য ভিক্ষা নিয়ে জীবনযাপন করতে চাই না, আমি মার্কেটিং পেশায় সফলতা অর্জন করতে চাই। এখন পৃথিবীর সবাই যদি আপনাকে বলে যে না, তোমার দ্বারা হবে না, তুই পারবি না, তোর দ্বারা হবে না, তুই এগুলো করিস না, তাতে কিচ্ছু যায় আসে না। আপনি যদি কিনা আপনার নিজেকে বলতে পারেন যে হ্যাঁ আমি পারবো, আমি করব, আমাকে দিয়েই হবে, আমাকে দিয়ে হতেই হবে, তাহলেই শুধুমাত্র সম্ভব। যাই হোক, আরো অনেক লিডাররা হ্যান্ড রাইজ করেছেন। আমাকে সুযোগ দেওয়ার জন্য লিডারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার কথায় যদি আপনারা কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, কারো মনে ব্যথা লাগে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং কোনো একটা কথা যদি আপনার কাছে ভালো লাগে, তো সেই কথাটাকে ধরে আপনি কাজ করার চেষ্টা করুন। আপনার বিজনেস অবশ্যই সফল হবে, আপনিও সফল হবেন ইনশাআল্লাহ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএল। ওয়ালাইকুম জি, আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের মনির ভাইকে। অত্যন্ত সুন্দরভাবে আ অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং একটা গল্পের একটা উদাহরণের মাধ্যমে অনেক সুন্দর একটা পয়েন্ট তুলে ধরেছেন যে আসলে আপনার ইচ্ছার অনুযায়ী আপনি যদি হাল ছেড়ে না দেন, আপনি যদি লেগে থাকেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন। এটি বাস্তব। তো দেখেন আমাদের ডিএক্সএন বিজনেসে আজকে আ ইন্ডিয়াতে ১.৫ লক্ষ পার্টিসিপেন্ট নিয়ে ইন্ডিয়াতে ২৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান হইল। ১.৫ লক্ষ পার্টিসিপেন্ট। তো এত বড় একটা মানে অনুষ্ঠান হইলো, আপনারা অবশ্যই দেখছেন সোশ্যাল মিডিয়ায়। কত বিশাল একটা ফাঁকা জায়গার ভিতরে সেটা করছে।
মানে একটা ইতিহাস সৃষ্টি করছে। তাহলে ডিএক্সএন কোম্পানি প্রতিদিন বিভিন্ন দেশে এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে, এইখানে অসংখ্য ব্যক্তিকে সেলিব্রেশন দেওয়া হচ্ছে। আমরা কি হতে চাই না সেইখানকার সেলিব্রিটি? সেই অনুষ্ঠানগুলোর সেলিব্রিটি কি আমরা হতে চাই না? যদি হতে চাই তাহলে কাজ, আমাদের কাজ করার আগ্রহ, স্পৃহা এবং আমাদের স্পিড এবং আমাদের কাজের ধরন সবকিছু চেঞ্জ করতে হবে। অ্যাক্টিভিটি বাড়িয়ে দিতে হবে। তাহলে আমরা সেলিব্রিটি হতে পারবো। আমরা সফল হতে পারবো। তো যাই হোক এই মুহূর্তে আমাদের মাঝে হ্যান্ড রাইজ করেছেন আমাদের আ মালয়েশিয়া থেকে রাহুল লিডার। জি লিডার আপনি আনমিউট হয়ে প্লিজ শেয়ার করবেন। আজকের টপিকস হচ্ছে ইনভাইট অ্যান্ড ফলো আপ। আসসালামু জি আলাইকুম। লিডার, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো জি, আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি, জি আলহামদুলিল্লাহ। জি কন্টিনিউ করুন প্লিজ। জি, অসংখ্য ধন্যবাদ লিডার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা এবং বিশ্বাস সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ রাহুল মিয়া। এই মুহূর্তে সংযুক্ত আছি মালয়েশিয়া জোহরবাড়ি থেকে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে সংযুক্ত আছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আজকে চমৎকার একটি মিটিং এ আমাদের সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই মন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিএক্সএন এর ফাউন্ডার দাতুল ইমসুদ্দিন সাহেবকে। যিনি একটি মানবিক উদ্যোগের কারণে আজকে আমরা এখানে সমবেত হইতে পারছি। পাশাপাশি এখান থেকে ভালো একটা বিজনেস করে আমাদের প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করার সুযোগ পাচ্ছি আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। দেখেন বিজনেসটা যদি ছোট হইতো বা বড় হইতো তাহলে কিন্তু এত দূর আগাইতে পারত না। দেখেন তার প্রমাণ আজকে ইন্ডিয়াতে ১.৫ লক্ষ আ মেম্বার নিয়ে কিন্তু ওনাদের যে ২৫ বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানটা সেটা আজকে অনুষ্ঠিত হয়েছে। আমরা যারা Facebook অনেকেই দেখছি এবং আমার টাইমলাইনেও শেয়ার করছি আলহামদুলিল্লাহ। দেখেন ১.৫ লক্ষ মানুষ কিন্তু চাইরটাখানি কথা না। কত পরিমাণ সিরিয়াস ভাবে ওনারা বিজনেস করতেছে আর আমরা কিভাবে করতেছি সেটা হচ্ছে মুখ্য বিষয়। এখন এখান থেকে কিন্তু ইনকাম নেওয়ার সুযোগ আছে প্রত্যেকটা মানুষের যারা এখানে মেম্বার আছি। তো সুযোগ থাকা সত্ত্বেও যারা কাজে লাগাইতেছি না অবশ্যই আমরা বোকার স্বর্গে বসবাস করতেছি। তো যাই হোক প্রতিদিনের ন্যায় আজকেও খুব চমৎকার একটি টপিক রাখা হয়েছে যে ইনভাইট এবং ফলো আপ। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে ইনভাইট মানে কি? ইনভাইট হচ্ছে মানুষকে ডিরেকশন সুযোগ সম্পর্কে জানানো। সর্বপ্রথম যে উদ্দেশ্যটা মানেটা কি? সেটা হচ্ছে আপনাকে আ আপনার পরিচিত অপরিচিত বা আপনার যে প্ল্যাটফর্মে অনলাইন প্ল্যাটফর্মে যে বন্ধু-বান্ধব আছে তাদেরকে এই ইনভাইটটা দেওয়ার জন্য আপনাকে ডিরেকশন সম্পর্কে তাদেরকে জানাইতে হইব। তারপর দেখেন আগ্রহ তৈরি করতে হবে। কারণ আপনি এখানে কিসের জন্য আসছেন বা আপনার ইনকাম লেভেল কি এরকম হইতেছে বা আপনি এখান থেকে ইনকাম নিতে পারতেছেন এটা আ সত্য কিনা? এগুলো বলে এই সম্পর্কে আলোচনা করে আপনাকে তাকে আপনি রিঅ্যাকশন সম্পর্কে একটা আগ্রহ সৃষ্টি করতে হবে। তারপর দেখেন আপনি এখানে সঠিকভাবে উপস্থাপন করা যায়। এখানে এলোমেলোভাবে হাজারটা কথা বলা দরকার নাই। গুরুত্বপূর্ণ যে টপিক গুলো আছে তার মধ্য থেকে অল্প কিছু বলে তাকে এখানে আগ্রহ সৃষ্টি করবেন। পাশাপাশি এখানে কোনো প্রেশার দেওয়া যাবে না। রিঅ্যাকশনে একটা মানুষকে ইনভাইট করছেন, সেখানে শুধুমাত্র শেয়ারিং করবেন। আপনি তাকে প্রেশার দিবেন না যে না আপনাকে করতেই হইবে। এখন আমি ১০০ মানুষকে ইনভাইট করছি তার থেকে ২ থেকে ৪ জন আপনাকে অ্যাকসেপ্ট করবে। বাকি ৯০-৯৫ জন আপনাকে অ্যাকসেপ্ট করবে না এটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে কাউকে আমরা প্রেশার ক্রিয়েট করব না। অনলি আমরা সে সম্পর্কে রিঅ্যাকশন সম্পর্কে শুধু শেয়ারিং করব। আর যদি মনে হয় যে না এটা ভালো সঠিক একটা প্ল্যাটফর্ম, অবশ্যই দেখবেন আপনার কাছে ওই লোকটা আপনার সাথে রিঅ্যাকশন এ বিজনেস করার জন্য আগ্রহ সৃষ্টি করবে। আর দেখেন যদি আগ্রহ সৃষ্টি না করতো এই প্রতিদিন কিন্তু আমাদের ডিএক্সএন এর মেম্বার কিন্তু বাড়তেছে। আমরা ডিএক্সএন এর যে ওয়েবসাইটটা সেটাতে ঢুকলে আমরা দেখতে পারতেছি যে
বা ফেসবুকে তো প্রত্যেকটা মানুষই যাদের মেম্বার জয়েন করানো হয় তারপরে কিন্তু তারা কিন্তু ওই যে ওয়েলকাম লেটারটা কিন্তু অনেকেই ফেসবুকে শেয়ার করে। তো সেইখান থেকে কিন্তু আমরা দেখতে পাই যে সিরিয়াল নাম্বারটা কত যাইতেছে। দেখেন যদি কেউ যদি বিজনেস নাই করতো তাহলে কিন্তু ৩ বছর যাবৎ বিজনেসটা করা সম্ভব হইতো না। আর কেউ যদি বিজনেসটা না করতো তাহলে কিন্তু প্রতিনিয়ত এইভাবে এখান থেকে মানুষ ইনকাম নিতে পারতো না বা এখান থেকে মানুষ প্রতিনিয়ত বাড়তো না। ইনভাইট করার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে মানুষকে মিটিং বা প্রেজেন্টেশন আনতে হবে। এখন আপনি ইনভাইট করে যদি মিটিং এ না আনতে পারি তাহলে কিন্তু মানুষ এখানে আগ্রহ সৃষ্টি করবে না বা আম আমাদের যে ইনভাইটটা সেটা সফল হবে না। এখানে আপনার যে সত্য জিনিসটা সেটা আপনাকে আমাকে তাদের কাছে পৌঁছাতে হবে। সত্য জিনিসটা মিথ্যার এখানে প্রত্যেকটা মানুষকে আমি বলি এখানে মিথ্যার কোনো আশ্রয় নেওয়ার সুযোগ নাই বা নিব না। তাহলে দেখবেন একটা সময় হয়তো সেই মিথ্যাটা তার কাছে পৌঁছাবে তখন দেখবেন আপনি এখানে বা আমি এখানে ওনার কাছে কিন্তু মিথ্যাবাদী হব। তো সেই ক্ষেত্রে আমি বলব যে প্রত্যেকটা মানুষকে এখানে কোনো সময় মিথ্যার আশ্রয় নেবেন না। যা সত্য সেটাই আপনি উনার কাছে শেয়ার করবেন। এখন ইনভাইট সম্পর্কে যদি আমি বলি যে ৫ টা ধাপ আছে যে সম্পর্ক তৈরি করা। এখন একটা মানুষের সাথে আপনি সর্বপ্রথম সম্পর্ক তৈরি করেন। উনার সাথে ১ম এ হাই হ্যালো বলার সাথে, সাথেই আপনি ডিরেক্টলি ইনভাইট করেন তাহলে কিন্তু এটা ভুল। আপনি তার সাথে সম্পর্ক একটা তৈরি করেন। তারপরে আস্তে, আস্তে আপনি তাকে ডিরেকশন সম্পর্কে ধারণা তার কাছে দিতে থাকেন। তারপর দেখেন যে আগ্রহ জাগানো। যেমনটা ১ম বললাম যে আপনি রিঅ্যাকশন সম্পর্কে আপনি কেন রিঅ্যাকশন করতেছেন বা এখানের প্রোডাক্টের যে বেনিফিট গুলা সেগুলো পাইতেছেন সেগুলা বা আপনি এখান থেকে কি জন্য রিঅ্যাকশন করতেছেন, একটা প্যাসিভ ইনকাম রাস্তা তৈরি করা যাবে সেগুলা আ জানানোর মাধ্যমে উনাকে আগ্রহ জাগানো। তারপরে ছোট প্রিভিউ যে আপনি এখান থেকে যে রিঅ্যাকশন যে বিষয়গুলো আছে তার ভিতর থেকে যে মেইন টপিক গুলা সেটা নিয়ে ছোট্ট একটা প্রিভিউ তাকে দেওয়া। সময় নির্ধারণ করা। যেমনটা আমাদের মনির হাওলাদার লিডার বলেছিল যে একটা সময় নির্ধারণ করতে হবে। আপনি যাকে ইনভাইট করবেন তার থেকে সময়টা নিবেন। তাহলে সবচেয়ে বেটার হবে। তখন উনার একটা আগ্রহ থাকবে যে না আমি উনাকে কথা দিয়েছি যে এই সময় আমি উনার সাথে কথা বলব। তো সেই ক্ষেত্রে সময় একটা নির্ধারণ করবেন উনার সাথে কথা বলে। এটা কখন ফ্রি হবেন তখনই আপনার সাথে আমি কথা বলব। তারপরে মিটিং বা জুম এর লিংক দেওয়া আছে। Google Meet এ কিন্তু মিটিং হয় প্রতিনিয়ত বা জুম মিটিং এ মিটিং হয় সেই লিংক গুলা উনাকে দেওয়া এবং উনাকে মিটিং এ আসার আগ্রহ তৈরি করা। দেখেন ইনভাইট এর সময় আমরা কি করতে পারি? বেশি কথা বলা দরকার নাই। আ এখানে দেখা যাচ্ছে ইনভাইট করতেছি আমি ০.৫ ঘন্টা ১ ঘন্টা উনার সাথে পেঁচাল পারতেছি তাহলে কিন্তু উনি রিঅ্যাকশন বিজনেস করবে না। আপনি সর্বোচ্চ ৫